আরও কিছুক্ষণ সময় অতিবাহিত হতে মুখের সামনে গরম নিঃশ্বাস অনুভব করে। বুঝতে বাকি থাকে না সামনে আর কেউ না, স্বয়ং সিংহ রাজা হাজির। চোখ বন্ধ অবস্থায় শ্বাস ভারী হলো, শরীর ভূমিকম্পের মতো কেঁপে উঠল। যখন জামার ভেতর দিয়ে কোমরে ঠান্ডা হাতের স্পর্শ পেল এবং ধীরে ধীরে সেই স্পর্শ বুড়ো আঙুল দ্বারা স্লাইডে পরিণত হলো, তখন রানী কাঁপা কাঁপা ভয়ে হাত নিয়ে রাখলো। সে হাতের উপর উদ্দেশ্য হাতটা কোমর থেকে সরিয়ে দিবে, কিন্তু মাফিয়াটার হাত ক্রমে শক্ত হয়ে আসলো এবং কোমর খামচে ধরল। রানী এবার ঠোঁট চেপে চোখ মেলে ছলছল নয়নে জিদ্দাতের দিকে অসহায়ভাবে তাকায়। জাবরার তীক্ষ্ণ দৃষ্টি তাক করে সে অসহায় নয়নের দিকে। রানীর কেমন মনে হলো মাফিয়াটার চোখ কিছুটা ঘোলাটে হয়ে আসছে। সব সময় নয়, বরং যখন তার কাছে আসে তখনই কেমন জানি নেশাদ্রব্যর মতো দেখা যায়। এই চোখের গভীরতা মাপতে সে বরাবরই ব্যর্থ, শুধু দৃষ্টিতে দৃষ্টিপাত সংগঠন করতে পারে, কিন্তু এই চোখে কি মিশে আছে তা শুরু থেকেই অজানা। রানীর বেশিক্ষণ এই চোখে চোখ রেখে থাকার শক্তি নেই। তবে জাবরারের খামচে ধরা হাত মাংসের গভীরে গিয়ে ঠেকেছে। সইতে না পেরে সে চোখে চোখ রেখে অশ্রু ফেলছে, যদি একটু দয়া হয় সেই আশায়। বোকা মেয়ে, এতে কি পাষাণের মন গলবে? জিদ্দাত রানীর চোখের দিকে দৃষ্টি স্থির রেখে মুখের সামনে মুখ এগিয়ে নেয়। এতে করে দুজনের নিঃশ্বাস একে অপরের উপর আশ্রয় পড়ছে। রানীর কম্পিত শরীরে দ্বিগুণ কম্পন ধরে আসে। ভয়ে চোখের ঘন পাপড়ি বারবার পলক ফেলতে শুরু করে। জিদ্দাত ওষ্ঠর থেকে একটু দূরত্ব রেখে অধরে হালকা করে নিজের অধর জুগিয়ে ডিপ ভয়েসে বলে, নীল নয়নের অদ্ভুত রানী। পরপর অধর থেকে নিজের অধর ছাড়িয়ে রানীর কেশ টেনে এনে নাকের ডগায় শুয়ে চুলের বেশ অনেকটা জোরে জোরে শ্বাস নিয়ে কণ্ঠে নেশাযুক্ত কিছু একটা মিশিয়ে বলে, আমার শত শত সাইয়ারা। রানী কাঁপতে থাকার মাঝে ভুরু কুঁচকিয়ে নেয়। সায়ারা? আরেকবারও লোকটা এইটা তাকে বলেছিল। এটার মানে কি? জিদ্দাত এখানে থেমে নেই, বুকের ভাঁজে মুখ ডুবিয়ে মাতাল কণ্ঠে বলে, অঙ্গে সুরে অঙ্গের দহনে আর কত চালাবেন? রানী ভয়ে ঢোক গেলে। মাফিয়াটা কি সব বলছে? দুহাত দিয়ে ঠেলে যে সরিয়ে দেবে সে সাহস ও শক্তি কোনোটাই তার মাঝে নেই। জিদ্দাত ইচ্ছামতো কয়েকটা শব্দ করে চুমু খেলো সেখানে। এবার রানী নড়ে চড়ে বসল। এতে করে জাবরার খুব বিরক্ত হলো। খামসে ধরে রাখা হাত মুহূর্তের মধ্যে মাংসের আরো ভিতরে ঢুকিয়ে দিল। আচমকা তা হওয়ায় রানী শব্দ করে কেঁদে ক্রোধিত নয়নে তাকালো। অসভ্য লোক সবসময় এমন করে। জাবরার হাত সরিয়ে নিয়ে এসে অদ্ভুতভাবে হেসে বলে, দেরি হয়ে যাচ্ছে, চলুন। ইচ্ছে করেই ঠাট্টা ও অসহায়তার সুযোগ নিয়ে তা বলায় রানীর গা জ্বলে উঠল। সে যেন তার অবস্থান টের পেয়েও পাচ্ছে না। ইচ্ছে করে ভ্যাঁ ভ্যাঁ করে উঠল। এখন যদি দাঁড়াতে না পারে তখন এই অসভ্য লোক তাকে কি করবে তা তার কল্পনার বাইরে। জিদ্দাত গাল চেপে ধরল, ততটা জোরে নয়। শয়তানি হেসে বলে উঠল, ইস মহারানী, ডানা ছাঁটাই করতে এই হাল? পুরো ডানায় কেটে দিলে কি অবস্থা হবে একবার ভেবে দেখেছেন? রানীর আবারও গা জ্বলে ওঠে, কেমন করে কাঁটা ঘায়ে নুনের ছিটা দিচ্ছে। সে কি এমনি এমনি পালাতে চেয়েছে নাকি? নিজেই তো সারাদিন টর্চারের ওপরে রাখে, আরো কত কি। এসব সে একই ভঙ্গিতে তাকিয়ে ভেবে জোর করে হাত ছাড়ানোর চেষ্টা করে তেজি গলায় বলে, ছাড়ুন, ব্যথা পাচ্ছি। জিদ্দাত রানীর চোখের দিকে দৃষ্টি স্থির রেখে গাল থেকে হাত পিছনের দিকে ঠেলে ঘাড়ে রেখে আচমকা কোলে তুলে নিয়ে উঠে দাঁড়িয়ে হনহনিয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে সদর দরজা ভেদ করে বের হয়ে আসে। সকল গার্ড তাকে দেখা মাত্র মাথা নিচু করে নিয়েছে। গাড়ির কাছে সে রানীকে এক প্রকার ভেতরে ছুঁড়ে ফেলে। কয় দিকের ব্যথা অনুভব করবে? সারা শরীরের তো একই হালাত হয়ে আছে। চুপ করে এই মুহূর্তে সব মুখ বুজে হজম করে নেওয়া ছাড়া কোনো পথ নেই। জিদ্দাত গাড়িতে উঠে বসে
স্টার্ট দিয়ে রকেটের গতিতে গাড়িয়ে নিয়ে ছুটে রানীর সিট বেল্ট বাঁধা না থাকায় মাথা সামনের দিকে ঝুঁকে গিয়ে ঠাস করে কপালে বাড়ি খেয়ে বসে এবার সে ঠোঁট উল্টে ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদতে শুরু করে দেয়। জিদ্দাত গাড়ির ড্রাইভ করা অবস্থায় সামনের দিকে দৃষ্টি স্থির রেখে ঠোঁট বাঁকিয়ে হাসতে শুরু করে। গাড়ি চলছে তার গতিতে। অনেকক্ষণ অতিবাহিত হতে ট্রাফিক পুলিশের সম্মুখীন হতে হয়, সাথে ডিবিও আছে। এই মুহূর্তে সকলের গাড়ি চেক করা হচ্ছে। এসবে যেন জিদ্দাতের পায়ের রক্ত মাথায় উঠে যায়। মাফিয়াটার গাড়ি অনেকগুলোর গাড়ির পেছনে। রানী মন খারাপ করে বাইরের দিকে তাকিয়ে আছে। যেতে ইচ্ছে করছে স্বামী নামক বাড়ির জেলখানায়। শরীরটায় ভীষণ যন্ত্রণা। জিদ্দাত সিটে মাথা হেলিয়ে দিয়ে চোখ বন্ধ করে খুব মনোযোগ সহকারে কিছু একটা ভাবে। অতঃপর চোখ খুলে নিজের গানটা বের করে জানালার কাচ নিচে নামিয়ে বাইরের দিকে গানটা তাক করে নাড়াতে লাগে এবং 2 মিনিটের মতো নাড়িয়ে পাশের একটা গাড়ির টায়ারে শ্যুট করে। সাথে সাথে টায়ার পাংচার হয়ে যায়, কিন্তু কোনো প্রকার আওয়াজ হয়নি। গানে সাইলেন্সার যুক্ত ছিল। পুলিশের নজরে সেটা এড়ায়নি। গান দেখে কৌতূহল হয়ে জিদ্দতি গাড়ির দিকে এগোতে আসে। যে দেখে সে বাঁকা হাসে। মূলত তাদেরকে এখানে নিয়ে আসাই ছিল তার কাজ। পুলিশ দুটোর থেকে একজন, যে কিনা এই মুহূর্তে সিভিল পোশাকে আছেন, ভেতরে কে আছে না দেখে গাড়ির সামনে সে সজোরে লাথি মেরে ক্রুদ্ধ দৃষ্টিতে রেগে বলে, This boy has no manners. I'll put him you now. পরপর লোকটা পিছন ফিরে ক্রোধিত হয়ে চিল্লিয়ে বলে, Hey, leave those things. এই গাড়ি চেক করো কুইকলি। জিদ্দাত স্টিয়ারিং এক হাতে শক্ত করে চেপে ধরে, চোখ তার ইতিমধ্যে রক্ত লাল হয়ে এসেছে। দাঁত খিঁচিয়ে লোকটার দিকে তাকিয়ে আছে। মাথায় সেকেন্ডের মধ্যে গেঁথে নিয়েছে লোকটা কি কি বলেছে, এবং রাগে শরীরে শিরশির করে রক্ত টক বগাচ্ছে। শরীর থেকে ধোঁয়া উড়তে ভোলেনি। পর মুহূর্তে লোকটার দিকে শকুনের ন্যায় তাকিয়ে শয়তানি হেসে বলে, I'll put you inside. Fuck. নিজের ফোনটা বের করে জিভ দিয়ে গাল ঠেলে খুবই দ্রুত কোথাও একটা মেসেজ পাঠালো। সাথে সাথে সামনে দাঁড়িয়ে থাকা লোকটার ফোনে কল আসলো এবং তিনি কল তুলে কথা বলতে খুব চিন্তায় পড়ে গেলেন। উপরের মহল থেকে এই মুহূর্তে ওনার চাকরি নট করে দেওয়া হয়েছে। এই কাজ থেকে ওনাকে এমনভাবে বয়কট করা হয়েছে, ভবিষ্যতে আর কোনো দিন এই চাকরি পাবেন না। লোকটার এক হাত আপনা আপনি মাথায় চলে যায় এবং ঘামতে শুরু করেন। রানী ভয়ে শুধু তাকিয়ে সবকিছু হজম করছে। জিদ্দাত লোকটার অবস্থা দেখে ঘাড় বাঁকিয়ে মজা নিচ্ছে। তখন ট্রাফিক পুলিশ এসে গ্লাস দিয়ে ভেতরে তাকায়, উদ্দেশ্য গাড়িটার তল্লাশি নেবেন। হঠাৎ জিদ্দাতের ঘাড় বাঁকানো অবস্থায় শয়তানি হেসে ট্রাফিক পুলিশটার দিকে তাকাতে লোকটার চোখে স্পষ্ট ভয় দেখা যায় এবং দুপা পিছিয়ে আসে। ভয়ে কলিজার পানি শুকিয়ে গেছে। এলোমেলো হয়ে পিছনে ফিরে সব গাড়ি সাইড করে জায়গা করে দিতে শুরু করে। ওনাকে এভাবে আতঙ্কের মধ্যে থাকতে দেখে বাকি পুলিশগুলো ভুরু কুঁচকে নেয়। তবে ভড়কে যায় তখন যখন লোকটার মুখে মাফিয়া জাবরার খান জিদ্দাতের কথা শোনে। তৎক্ষণাৎ ওনারা নিজেদের আত্মরক্ষার জন্য জিদ্দাতের গাড়ির সামনের রাস্তা ক্লিয়ার করে দিয়ে সসম্মানে মাথা নিচু করে হাত বড়ি দেখায় গাড়ি নিয়ে যাওয়ার জন্য। জিদ্দাত গাড়ি স্টার্ট দিয়ে কিছুটা সামনে নিয়ে মাথার উপরের সানগ্লাসটা চোখে নামিয়ে ডিবি পুলিশটার দিকে বুড়ো আঙুল নিচু করে ঠোঁট নাড়িয়ে বাঁকা হাসি ঝুলিয়ে লুসার বলে। লোকটা ভয়ে ঢোক গেলে, না দেখে কত বড় ভুল করে বসেছে, এর মাসুল এবার কড়াই গন্ডায় দিতে হবে। জিদ্দাত শব্দ করে হাসে। এই হাসি কতটা ভয়াবহ তা রানীর আর লোকটা খুব করে উপলব্ধি করতে পারছে। হাসতে হাসতে আচমকা সে হাসি থামিয়ে রক্তচক্ষু করে লোকটাকে উদ্দেশ্য করে বলে, Can't do anything anywhere. A terrible punishment awaits you. বলেই দেরি করল না, রকেটের গতিতে গাড়ি নিয়ে ছুটল। লোকটা উল্টো পথে দৌড় দিল। কি করবে দিশা পাচ্ছে না। এই মুহূর্তে তাকে লুকাতে হবে। প্রয়োজনে গুহাতে কিংবা কোনো নির্জন আস্তানায় গিয়ে লুকাবে। বোকা লোক, আসমানে গিয়েও লোকালে কোনো ফায়দা নেই। জিদ্দাতের চোখে যে একবার গেঁথে গেছে
তা উপড়ে ফেলার আগ পর্যন্ত নিস্তার নেই। রানী সিটের সাথে চেপে চুপচাপ বসে আছে। ভয় তাকে চারিপাশে ঘিরে ধরেছে। মাথা নিচু করে কাঁপছে, জিদ্দাতের দিকে ভুলেও তাকাচ্ছে না। সে সাহস তার নেই। কি পরিমাণ ডেঞ্জারাস সেটা তো প্রতিনিয়ত প্রমাণ পাচ্ছে। জীবনে কি এমন দোষ করেছিল যে এমন একটা শকুনের নজর তার উপর পড়েছে? একটা মুহূর্তের জন্য শান্তিতে থাকতে দিচ্ছে না। টাইম স্কিপ। গাড়ি এসে থামে রাজপ্রাসাদের মতো দেখতে জিওন ম্যানশনের গেটের সামনে। জিদ্দাত গাড়ি থেকে নেমে দুহাত পকেটে রেখে হনহনিয়ে ভেতরে চলে যায়। রানী অসহায়ভাবে যাওয়ার দিকে তাকিয়ে কতক্ষণ মনমরা হয়ে বসে থেকে আস্তে আস্তে গাড়ি থেকে নেমে দাঁড়ায়। গার্ডরা রানীকে দেখে মাথা নত করে ফেলে। সে রাগে কষ্টে মেইন দরজার সামনে আসে এবং দেওয়ালে হাত ভর দিয়ে একটু জিরিয়ে নেয়। জিরানোর মাঝে হঠাৎ ভেতর থেকে কান্নার আওয়াজ ভেসে আসে, তবে কান্নার আওয়াজটা তেমন স্পষ্ট নয়। রানী ভেতরে প্রবেশ করে লিভিং রুমে কেউ নেই, শুধু গুড্ডু বসে বসে কাঁদছে। রানীকে দেখামাত্র কান্না থামিয়ে দেয় এবং খুশি হয়ে দৌড়ে এসে রানীকে জড়িয়ে ধরে কান্না কণ্ঠে বলে, কই চলে গিয়েছিলে তুমি? রানী কি বলবে ভেবে পাচ্ছে না। অনেক ভাবনা চিন্তার পর বলে, আমি তোমার গুন্ডা ভাইয়ের সাথে গিয়েছিলাম। গুড্ডুও মেনে নিল। রানী ছোট নিষ্পাপ মুখানার দিকে ভাবল, ইস, এইটুকু বাচ্চার সাথেও মিথ্যা বলতে হচ্ছে তার। সে গুড্ডুকে আর প্রশ্ন করে বাড়ির বাকি লোকগুলো কোথায়। গুড্ডু জানায় তার জেঠু আর বাবা জরুরি মিটিংয়ে আছেন, আর মেজো জেঠু কোথায় গিয়েছেন জানে না। মিতু রুমে পড়াশোনা করছে। তার মাম্মা আর বড় মা মেজো মা রুমে আছেন। ফুল গিয়েছে জিশান ভাইয়ের জন্য খাবার নিয়ে। রানী জিশানের কথা শুনতে কেমন রাগ হলো। তাকে রাস্তায় ফেলে দিয়ে এখন বাড়ি এসে আরাম করছে। গুড্ডু রানীর ব্যান্ডেজ দেখে নানান প্রশ্নের মেলা খুলে দিয়েছে। গুড্ডুকে কোনোরকম ভুলভাল বুঝিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠতে থাকে। কয়েকটা সিঁড়ি পেরোতে দেখে জিদ্দাত একদম মাফিয়া বেশ ধারণ করে রেডি সেডি হয়ে নামছে। সেই সিঁড়ির দেওয়ালে চিপকে যায়। জিদ্দাত সিগারেট ধরাতে ধরাতে রানীকে স্ক্রল করে ধোঁয়া উড়িয়ে নিচে নেমে যায়। অন্যদিকে ফুল খাবারের প্লেট নিয়ে জিশানের দরজার সামনে দাঁড়িয়ে আছে। দরজা ভেতর থেকে চাপানো, তবে দরজা ঠেলে ভেতরে যাওয়ার সাহস হয়ে উঠছে না। সে প্রায় 20 মিনিট হবে এখানে এসেছে, কখন থেকে ভেবে চলছে নক করে গেলে ভালো হবে। এভাবে বলে কয়ে না গেলে যদি রেগে যায় তখন। ফুল ভাবনা চিন্তা করে দরজায় বেশ কয়েকবার টোকা দিল, তবে ভেতর থেকে কোনো রেসপন্স আসে না। ফুল আরও কয়েকবার দরজায় টনক নাড়ল, কোনো লাভ হলো না। এবার ফুল না পেরে মনে সাহস জেগিয়ে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করতেই কেঁপে উঠল। পুরো রুমে নিস্তব্ধতা, লাইট নিভানো, এসির পাওয়ারফুল সাথে ফ্যানও চলছে। এখন যেহেতু দিন তাই আবসা আবসা সবকিছু দেখা যাচ্ছে। বেডের দিকে নজর যেতে হালকা অন্ধকারে পুরুষালী অবয়বকে বিছানায় দু হাতে মেলে খালি গায়ে উপুড় হয়ে শুয়ে থাকতে দেখে বেশ চমকায়। ধীরে ধীরে এগিয়ে গিয়ে লাইট অন করে সামনে ফিরতেই নজর গেল টেবিলের উপরে রাখা ঘুমের ট্যাবলেটের খালি পাতার উপর। ধক করে উঠল বুকখানা মুহূর্তের মধ্যে। হাত থেকে খাবারের প্লেটটা নিচে পড়ে গেল। কাঁপতে কাঁপতে বিছানার দিকে তাকালো। সব কিছু কেমন শূন্য শূন্য লাগছে। চাপা কষ্ট, বুকের মাঝে থাকা কি যেন আর নেই। কেন যেন মনে হচ্ছে সে খুব কাছের কেউ একজনকে হারিয়ে ফেলেছে। শরীর ক্রমশ ভূমিকম্পের মতো কাঁপতে শুরু করে। সে যেটা দেখছে সেটা যেন চোখের ভুল হয়। না, এটা কিছুতেই হতে পারে না। ফুলের শ্বাস নিতে কষ্ট হচ্ছে, পা যেন অবশ হয়ে গেছে, মুখের ভাষা হারিয়ে ফেলেছে, কণ্ঠনালীতে অদৃশ্য শক্তি চেপে ধরেছে যার দরুন মুখ দিয়ে আওয়াজ বের করার শক্তি নেই। পা কিছুতে নাড়াতে পারছে না। নিজেকে শক্ত করে ভাবে কিছু হয়নি। জিশান তো ঘুমাচ্ছে। এই তো এখন ডাক দিলে তাকে এতগুলো বকা দিয়ে দেবে। নিজেকে নিজে সান্ত্বনা দিয়ে খুব কষ্ট করে কাঁপা কাঁপা পা সামনে বাড়িয়ে দেয়। এক পা করে এগোয়। সামান্য একটু পথ যেন তার ফুরাতে চাইছে না, মনে হচ্ছে 1000 মাইল দূরত্ব। অবশেষে সামান্য পথ অতিক্রম করে ফুল জিশানের কাছে এসে
কাঁপা কাঁপা হাত নিয়ে জিশানের কাঁধে রাখে। জিশানের শরীর বরফের মতো ঠান্ডা হয়েছে। ফুল হাঁসফাঁস করতে করতে গলা দিয়ে আওয়াজ বের করে জিশানকে ডাকে, জিসান ভাইয়া। কিন্তু ফুলকে ভুল প্রমাণিত করে জিশান কোনো সাড়া দেয় না। মুহূর্তের মধ্যে জিশান ভাই বলে চিৎকার দিয়ে বেডের নিচে বসে হাউমাউ করে কাঁদতে শুরু করে। কলিজা চিড়চিড় হয়ে যাচ্ছে, পুরো পৃথিবী যেন থমকে গেছে। না না, সে পর মুহূর্তে দাঁড়িয়ে জিশানকে ঝাঁকিয়ে পাগলের মতো কান্না করতে করতে বলতে শুরু করে, ও জিসান ভাইয়া ওঠো না, চোখ খোলো। তোমার কিছু হয়নি, কিচ্ছু না। কালকে চলে যাব আমি, তোমাকে আর ভালোবাসি বলে জ্বালাবো না। প্লিজ ওঠো। মজা করছো আমার সাথে? আমাকে ভয় দেখাচ্ছ তাই না? কথা বলছো না কেন? এত ঘুমে কাঁদা কবে থেকে হলে? জিসান ভাই, একবার কথা বলো। ফুল পাগলের মতো চিল্লিয়ে চিল্লিয়ে জিশানকে ডাকছে। বুক ফাটা ডাক কি যাচ্ছে এই পুরুষের মস্তিষ্কে। জিশানের দরজার সামনে দাঁড়িয়ে রানীর হাত পা থরথর করে কাঁপছে। এক দৃষ্টিতে তাকিয়েছে বেডে শুয়ে থাকা চুপচাপ জিশানের দিকে। নিজের রুমে প্রবেশ করার সময় ফুলের কান্নার আওয়াজ পেয়ে এখানে এসে দাঁড়িয়েছে। সে মাথা হ্যাং হয়ে গেছে, চোখ কানকে বিশ্বাস করতে পারছে না। ওই তো জিশন কি সুন্দর করে ঘুমোচ্ছে, একদম শান্ত। এই ফুল কেন শুধু শুধু তাকে ডিস্টার্ব করছে? ঘুমাচ্ছে ঘুমাক না, ইচ্ছে করছে মেয়েটাকে টেনে নিয়ে আসতে, কিন্তু এত ডাকার পরেও ঘুম ভাঙছে না কেন? সে ধপ করে নিচে বসে পড়ে চোখ অন্ধকার হয়ে ঢুলে পড়ে ফ্লোরে। ফুল রানীকে দেখতে পায়নি, সে তো হাউমাউ করে কাঁদতে ব্যস্ত। তার জিশান ভাই উঠছে না, কথা বলছে না, ধমক দিচ্ছে না, কলিজে তো এমনি ছিঁড়ে যাচ্ছে। গুড্ডু নাচতে নাচতে দ্বিতীয় ফ্ল্যাটের দিকে আসছে এবং কিছুটা কাছে যেতেই ফুলের কান্নার আওয়াজ শুনতে পায়। যেহেতু ফ্ল্যাট দুটো অনেকটা বড়, সে সুবাদে প্রথম ফ্ল্যাটে কান্নার আওয়াজ যাওয়াটা খুবই মুশকিল। প্রথম ফ্ল্যাটে শত শত মেড এবং বাড়ির অধিকাংশ সদস্যই থাকেন। দ্বিতীয় ফ্ল্যাটে তাদের যাওয়া নিষেধ, এটা জিদ্দাতের নির্দেশ। রানী আসার পর থেকে গুড্ডু মিতু লুকিয়ে লুকিয়ে আসতো। জিদ্দাতকে চলে যেতে দেখে সে সুযোগে রানীর কাছে আসতে নিয়ে জিশানের রুম থেকে কান্নার আওয়াজ শুনে দৌড় লাগায় এবং দরজার সামনে রানীকে পড়ে থাকতে দেখে খুব ভয় পেয়ে যায়। তার থেকেও বেশি ভয় পায় যখন ফুলকে হাউমাউ করে কাঁদতে দেখে। বাচ্চা ছেলেটা জিশানকে চুপচাপ শুয়ে থাকতে দেখে তেমন একটা বুঝতে পারে না, তবে এই মুহূর্তে এখানে কিছু একটা হয়েছে সেটা ঠিকই বুঝতে পারে। দেরি করে না ছুট লাগায় প্রথম ফ্ল্যাটের উদ্দেশ্যে নিজের মা ও বড় মাকে গিয়ে বলবে। দৌড়ে সোজা সোহানা বেগমের রুমে প্রবেশ করে ভাগ্যক্রমে মা জেঠিকে একসাথে বসে থাকতে দেখে হাঁপাতে হাঁপাতে বলে, জিসান ভাইয়া কি যেন হয়েছে? সোহানা বেগম এমনিতে গুড্ডুকে এভাবে দৌড়ে আসতে দেখে চিন্তায় পড়ে গিয়েছিলেন। গুড্ডুর মুখে নিজের ছেলের কথা শুনে চমকালেন। জিশানের কি যেন হয়েছে মানে? মায়ের মন আগে থেকেই ছটফটায়। সকাল থেকেই কেমন জানি ভেতরে ভেতরে অশান্তি লাগছিল। এখন সন্তানের কিছু একটা হয়েছে শুনে তো মনের মধ্যে ঝড় বইতে শুরু করেছে। দেরি করলেন না, আরামে বসে থাকা গদি ত্যাগ করে উঠে দাঁড়ালেন। এক প্রকার দৌড়ে রুম থেকে বের হয়ে গেলেন তিনি। সুমিত্রা বড় জায়ের পিছনে ছুটলেন। গুড্ডু মিতুর কাছে গিয়ে সব খুলে বলে মিতুও দৌড় লাগালো। শ্যামা মিতুর রুম পাশ কাটিয়ে যাওয়ার সময় সব শুনেছেন। খুশিতে চোখ দুটো চিকচিক করে উঠে ওনার। সারা কানে ইয়ারফোন গুজে গান শুনছিল। রুমের সামনে দিয়ে দুই মামুনিকে এভাবে হস্তনস্ত হয়ে ছুটতে দেখে ফট করে এক টান মেরে ইয়ারফোন খুলে চোখ মুখ কুঁচকে নেয় এবং মিতু গুড্ডুকে দৌড়ে যেতে দেখে এক হাত কোমরে রেখে নীলস নিচের ঠোঁটে ঠেকিয়ে নিজেই নিজেই বলে, আজব, এরা সব পাগলের মতো দৌড়ে কোথায় যাচ্ছে? সোহানা বেগম জিশানের রুমের সামনে এসে ফুলকে কাঁদতে এবং জিশানকে একদম শান্ত হয়ে ঘুমিয়ে থাকতে দেখে রানীকে খেয়াল না করে ভেতরে প্রবেশ করে ফুলকে উতলা হয়ে জিজ্ঞাসা করলেন কি হয়েছে। কিন্তু ফুল কোনো উত্তর দেয় না। হাতের আঙুল দিয়ে টেবিলের উপরে ঘুমের ঔষধের দিকে ইশারা করে। উনি ফুলের আঙুল অনুসরণ করতে না বলে জোরে চিৎকার দিয়ে হামলে পড়ে জিশানের ওপর। দুবাহুতে সব শক্তি দিয়ে ঝাঁকিয়ে পাগলের মতো কান্না করে বলেন, তুমি তো আমার অবুঝ সন্তান নও, কেন করলে এমন? কথা বলো, একবার চোখ মেলে তাকাও তো আব্বাজান। মাকে আম্মাজান বলে ডাক দিবে না?
তোমার মুখের মধুর ডাকটা খুব শুনতে ইচ্ছে করছে। ভাইয়ের সাথে আবার ঝামেলা করেছো, সেই জন্য অভিমান করে আছো, তাই না? জিশান একদম নিশ্চুপ। মায়ের আবদারে সাথে সাথে প্রত্যুত্তরে জবাব দিল না। আম্মাজান বলে ডাকলো না। ছেলেটা কথা বলছে না কেন? কি হয়েছে তার? ও তো কোনোদিন মায়ের ডাক শুনে নিশ্চুপ থাকে না, তাহলে আজ কি হলো? এসব ভেবে সুহানা হাইপার হয়ে উঠলেন। জোরে জোরে শ্বাস নিতে থাকলেন। কিছুটা মানসিক রোগীদের মতো ছেলেকে অসম্ভব মাত্রায় ঝাঁকিয়ে পাগলামি করে বললেন, এই ছেলে, ওঠো। আর কত ঘুমাবি? আরে ওঠ না রে একবার। কিন্তু সত্যি রাগ হচ্ছে, কানের নিচে দিব কয়েকটা বেয়াদ্দব। কবে থেকে হলি এই কথা কানে যায় না? শুনতে পারছিস না? লাস্টের কথাটা অনেক জোরে বললেন এবং অল্প সময়ের মধ্যে জ্ঞান হারালেন। সুমিত্রা ঠোঁট চেপে ধরে কান্না করছেন। তিনি রানীকে ধরতে গিয়েও ধরতে পারছেন না। দৌড়ে এসে সোহানা বেগমকে দু হাতে আগলে নিলেন। মাথা যেন কাজ করা বন্ধ করে দিয়েছে। এখন কি করবেন? শ্যামা বেজায় খুশি। গুড্ডু ফ্লোরে পড়ে থাকা রানীর সামনে বসে কাঁদছে। মিতু কাঁদতে কাঁদতে এসে ফুলের কাঁধে হাত রাখে। ফুল যেন একরকম একটা সঙ্গ খুঁজছিল নিজের মনের আহাজারি প্রকাশ করার জন্য। যেই না মিতুকে পেয়েছে, অমনি নিজের মনের মধ্যে থাকা চাপা কষ্টের খোলসা খুলে হাঁসফাঁস করতে করতে বলতে শুরু করে, মিতু, জিসান ভাই কথা বলছে না কেন? আমার অপেক্ষার প্রহর কি তাহলে কোনোদিনও শেষ হবে না? জিসান ভাই স্বেচ্ছায় বলবে না লাল শাড়িতে হাত ভর্তি কাচের চুড়িতে শ্যামা রঙের পায়ে লাল টকটকে আলতা রঙে তোকে নিচে তরিলে বাঁধিয়ে নেব? কোনোদিনও বলবে না? কোনোদিনও না? তাই না? না না না, আমার বিশ্বাস, আমার অপেক্ষা বিফলে যাবে না। জিসান ভাইয়ের কিছু হয়নি। আমার টুকরো টুকরো স্বপ্ন এভাবে এক নিমিষেই ভেঙে যেতে পারে না। ফুলের পাগলামো দেখে মিতু হাউমাউ করে কেঁদে ফুলকে জাপটে জড়িয়ে ধরে। ইতিমধ্যে ফুলও জ্ঞান হারিয়েছে। মিতু ফুলকে জড়িয়ে ধরা অবস্থায় বুঝতে পারে সেন্সলেস হয়ে গেছে। সুমিত্রা গুড্ডুকে তাড়া দিয়ে বললেন বাবার জেঠুকে কল করার জন্য। গুড্ডু ফ্লোর থেকে উঠে দৌড় দিতে নিলে পিছন থেকে সারা নিজের ফোনটা এগিয়ে দেয় গুড্ডুর দিকে। সে একটু আগেই এসেছে, সবাইকে এভাবে দৌড়ে আসতে দেখে নিজেকে আর দমাতে পারেনি। পিছন পিছন এসে দেখে এই অবস্থা। তবে রানীকে দেখে ভুরু কুঁচকায়। এই বাড়িতে আসার পর প্রথম যে রানীকে দেখছে, ভাবছে কে হতে পারে মেয়েটা, আর এখানেই বা কেন সেন্সলেস হয়ে পড়ে আছে। সে রানীকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে। রানীর সৌন্দর্য দেখে চোখ জুড়িয়ে আসে। মুগ্ধ হয় ঠিকই, কিন্তু মানতে নারাজ। কোথাও না কোথাও কিছুটা হিংসা কাজ করে মনে। এই মেয়েটার থেকে তো সে বেশি সুন্দর। আই এম সো প্রিটি অ্যান্ড ইটস মেয়েটা দেখতে সুন্দর বাট খ্যাত। চোখ উল্টিয়ে রানীর থেকে নজর সরিয়ে নিল। এরকম একটা পরিস্থিতিতে সারা পড়ে আছে নিজের সৌন্দর্য নিয়ে। শ্যামা সারাকে লক্ষ্য করছেন এবং মুখের ভাবভঙ্গি দেখে খুব ভালো করে বুঝতে পারছেন সারার মনে কি চলছে। তাই ধীরে ধীরে নিজের অবস্থান থেকে সরে সারার পাশে এসে দাঁড়ান। অতঃপর রানীকে দেখিয়ে সারাকে উদ্দেশ্য করে আসতে বলেন, নিচে পড়ে থাকা মেয়েটার থেকে তুমি বেশি সুন্দর এবং দেখতে অনেক আকর্ষণীয়। সারা লাজুক হাসে এবং হালকা ব্রাউন কালার সামনের বেবি কাট চুলগুলো অল্প করে কানের পেছনে গুজে শ্যামার ভঙ্গিতে বলে, আই নো দ্যাট মাইসেলফ বাট এই মেয়েটাকে। শ্যামা মনে মনে হাসে। অতঃপর জাবরারের বলা কথাটা ফট করে বলে বসেন, আশ্রিতা। হোয়াট? এরকম একটা মেয়েটাকে এত বড় বাড়িতে আশ্রয় দেওয়ার কোনো মানে হয় না। শ্যামা তাল মেলায়। ঠিক আমারও একই কথা। গুড্ডু প্রথমে নিজের জেঠুর ফোনে কল দেয়। প্রথমবার কল আসতেই রামদাস ইগনোর করে মিটিংয়ে মনোযোগ দিলেন। দ্বিতীয়বার কল আসলে কনফারেন্স টেবিলের উপরে রাখা ফোনের দিকে এক নজর তাকিয়ে আবারও তা এড়িয়ে যান, কারণ আজকের মিটিংটা ওনার জন্য অত্যন্ত জরুরি। এভাবে বারবার কল আসায় পাশের চেয়ার থেকে রিপন দাস চোখে ইশারায় বললেন ফোন তোলার জন্য। রামদাস ফোনটা হাতে তুলে উঠে দাঁড়িয়ে উপস্থিত সবাইকে উদ্দেশ্য করে বলেন, ওয়েট ফর 5 মিনিটস। সবাই সম্মতি জানালেন। রামদাস পার্সোনাল কেবিনে আসলেন, যেখানে জিদ্দাত লুকিং গ্লাসের ওপর দুপা তুলে দিয়ে ল্যাপটপে কাজ করছে। ডান হাতে টাইপ করছে,
বাঁ হাতের দু আঙুলের মাঝে সিগারেট ধরে রেখেছে, যেটা কিনা একটু পর পর ঠোঁটের ভাঁজে পুড়ে টান দিচ্ছে, যাতে সিগারেটের তীব্র ধোঁয়া নাকে মুখে উঠছে। সে ল্যাপটপের দিকে নজর স্থির রেখে রামদাসের উপস্থিত টের পেয়েছে, তবে সেদিকে তাকানোর প্রয়োজন মনে করেনি। কল ততক্ষণে রুমে আসতে আসতে কেটে গিয়েছে। এবার যখন কল আসে, বিলম্ব না করে কলটা তুলে কানে চেপে ধরে হ্যালো বলতে গুড্ডু যা বলে তা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিলেন না। মুহূর্তে হাত থেকে ফোনটা নিচে পড়ে যায়। ওনার ইতিমধ্যে কপালে চিকন চিকন ঘাম জমা হয়ে গেছে। এখনই বাড়ি যেতে হবে। মাথায় আসতে অমনি ছুট লাগালেন দরজার দিকে। তৎক্ষণাৎ ঠান্ডা ও শীতল কণ্ঠ ভেসে আসে। অফিসের বাইরে এক পা যেন না যায়, তাহলে খুব খারাপ হয়ে যাবে। আই সোয়ার, খুব খারাপ হয়ে যাবে। খুব শান্ত কণ্ঠে রামদাসের উদ্দেশ্যে ল্যাপটপের দিকে দৃষ্টি স্থির রেখে বলে। তা শুনে রামদাসের চলন্ত পা থেমে যায়। শরীর গুড়িয়ে জিদ্দাতের দিকে তাকিয়ে অসহায়ভাবে বলে, এসব কি বলছো তুমি? জিসানের অবস্থার কথা হয়তো নতুন করে বলতে হবে না তোমায়। প্লিজ যেতে দাও। জাবরার সিগারেটের শেষবারের মতো টান দিয়ে উঠে দাঁড়ায়। গা ছাড়া ভাব বুঝিয়ে চুল পেছনের দিকে ঠেলে দরজার সামনে যেতে যেতে রামদাসকে আবারও শীতল কণ্ঠে বলে, দুধের শেষও নয়, সো তাকে না তো ঢং করার কোনো মানে হয় না। বলে সে দরজার সামনে দাঁড়ালো। পুরোপুরি ঘাড় না ঘুরিয়ে হালকা করে বাকিয়ে রামদাসকে এক প্রকার দাঁতে দাঁত চেপে পরপর বলল, আমার কথা নিশ্চয়ই ভঙ্গ হয় না? তা মাথায় রেখে অফিসের বাইরের সীমা অতিক্রম যেন না হয়, তাহলে তার শাস্তি আপনার আদরের সন্তান পাবে। দাঁড়ালো না, হনহনিয়ে বের হয়ে গেল। রিপন দাস উঠে রামদাসের কাছে আসতে দেখেন তিনি বুকে হাত চেপে শরীর ঢুলে পড়ে যাচ্ছেন। তৎক্ষণাৎ দৌড়ে এসে দাদাকে ধরলেন। সোহানা বেগম এই নিয়ে 3 বার জ্ঞান হারিয়েছেন। হুঁশ ফিরে আসলেই কান্নাকাটি করে অবস্থা খারাপ করে ফেলেন। এবারও তার ব্যতিক্রম হয়নি। গলা ফাটিয়ে চিৎকার করে কাঁদছেন। সুমিত্রা ওনাকে সামলাচ্ছেন। সারা আর মিতু মিলে কোনো রকম ফুলের হুঁশ ফিরিয়েছে। এখন সে একদম নিশ্চুপ। মেয়েটা আর কাঁদছে না, শুধু পলকহীনভাবে এক ধ্যানে বসে আছে। শ্যামা মনে মনে অনেক খুশি, কিন্তু এই মুহূর্তে ইমোশনাল হওয়ার অ্যাক্টিং করতে হবে। তাই মুখে একটু কান্না ভাব নিয়ে সে এগিয়ে গিয়ে সোহানাকে ধরতে নিলে দরজার থেকে গর্জিত কণ্ঠ ভেসে আসে। 2 মিনিটের মধ্যে রুম খালি চাই। নজর সবার দরজার দিকে গেল। সোহানা কান্না থামিয়ে ছেলের দিকে মলিন মুখ নিয়ে অসহায়ভাবে তাকালেন। জিদ্দাত গায়ের ব্লেজারটা দুহাত নিচে নামিয়ে খুলে একপাশে ছুঁড়ে ফেলে পরপর এগিয়ে আসতে আসতে রক্তচক্ষু করে গর্জন দিয়ে উঠল, কি বলেছি কানে যায় না? আউট ফাস্ট! কেঁপে উঠল উপস্থিত সবাই। আচমকা সোহানা বেগম উঠে দাঁড়ালেন এবং ওনার মধ্যে এখন আর কষ্টের কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। দরজা দিয়ে সোজা বের হয়ে গেলেন। মিতু ফুলকে নিয়ে উঠে দাঁড়ালো। শ্যামা ভয়ে ঢোক গেলেন। হাত পা কেমন কাঁপছে। মাফিয়াটার দিকে তাকানোর সাহস নেই, মাথা নিচু করে দরজার দিকে বের হয়ে গেলেন। তেমনভাবে একে একে সবাই চলে গেছে, শুধু সারা যায়নি রানী, যে কিনা এখনো সেন্সলেস হয়ে পড়ে আছে। জিদ্দাত সারার দিকে চোখ খাদে নিয়ে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে হাসল। টাইম স্কিপ। নিজের ওপর এক বালতি পানি পড়তেই ধড়ফড়িয়ে এক প্রকার লাফিয়ে ওঠে রানী। সামনে তাকিয়ে দেখে একটা মেড বালতি হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন। ভুরু কুচকায় সে, ঠিক বুঝে উঠতে পারে না কি হলো এটা। যেহেতু অনেকক্ষণ যাবৎ সেন্সলেস ছিল, যার জন্য মস্তিষ্ক চলাচল আপাতত বন্ধ। কিছুটা সময় যেতেই বুঝতে পারে কি হয়েছে। অসহায়ভাবে মেডের দিকে তাকায়। মেডটি তখন মাথা নিচু করে নেয়। রানীর নজর মেডের উপর থেকে সরতে ডিভানের উপরে বসে থাকা মাফিয়াটার দিকে যায়, যে কিনা ওয়াইনের গ্লাস হাতে নিয়ে তার দিকেই তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। অতঃপর দিকে দৃষ্টি স্থির রেখে 2 আঙুলে তুড়ি বাজাতে মেড সাথে সাথে রুম ত্যাগ করে। চলে যাওয়ার নির্দেশই ছিল যে এক চুটকি বাজানো তুড়ি। জিদ্দাত উঠে দাঁড়ালো। রানী ভয়ে মাথা নিচু করে নেয়। পুরো শরীর গোড়া ভেঙে যাওয়া গাছের ন্যায় ঢং ঢং করে নড়ছে। কাটা কাটা দিয়ে লোমগুলো দাঁড়িয়ে গেছে। কাঁপতে থাকা অবস্থায় হঠাৎ তার জিশানের কথা মনে পড়ে। মুহূর্তের মধ্যে মন উতাল মাতাল হতে শুরু করে।
এই মুহূর্তে ভয় না পেয়ে বেড থেকে নেমে দরজার দিকে দৌড় দেয়। তবে দরজার বাইরে পা রাখার আগেই কবজিতে শক্তপোক্ত হাতের টান পড়ে এবং পর পর পুরো শরীর ঘুরিয়ে ততক্ষণে জিদ্দাত রানীকে দেয়ালের সাথে শক্ত করে চেপে ধরে। এতে করে রানী অনেকটা হকচকিয়ে যায় এবং নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা চালায়, কিন্তু বরাবরই ব্যর্থ হয়। রাগে কষ্টে চোখে পানি জমা হয়ে আসে। মাথা নিচু করে ভয়ে কান্না মিশ্রিত কাপা গলায় বলে, ছাড়ুন আমায়, প্লিজ যেতে দিন। তৎক্ষণাৎ জিদ্দাত জামার ভেতরে হাত নিয়ে নরম তুলতুলে পেট খামচে ধরে মুখ এগিয়ে নিয়ে যায় রানীর মুখের একদম সামনে এবং চোয়াল শক্ত করে দাঁত কটমট করতে করতে বলে, অসম্ভব। কার অনুমতিতে বাইরে বের হচ্ছেন? কলেজে পশম গুছিয়েছে দেখছে, তার টেনে ছিঁড়ে নিয়ে আসতে বেশি সময় লাগবে না। কেঁপে ওঠে রানী। এখন না পারছে কিছু বলতে আর না পারছে সইতে। চোখ তুলে তাকাতেও পারছে না, শুধু চাতক পাখির ন্যায় ছটফট করছে। মাথায় সুর জিশানের কথা বারংবার ঘুরপাক খাচ্ছে। জাবরার খামচে দেওয়া হাত গভীর গিয়ে ঠেকে। রানী ফুপিয়ে তার দিকে অসহায়ভাবে তাকায়। খুব জ্বালা করছে, কিন্তু সে সেদিকে বিন্দু পরিমাণ তোয়াক্কা করে না। রানীর লিপের দিকে অদ্ভুতভাবে এক দৃষ্টিতে তাকিয়ে রয়। তা দেখে রানী মাথা নিচু করার আগেই সে আক্রমণ করে বসে। ডিপ হওয়ায় ব্যথা অনুভব করে। কিছুক্ষণ অতিবাহিত হতে সে দাঁত বসায়। দেয়ালের সাথে এমনভাবে চেপে ধরেছে যে একটু নড়তেও পারছে না, শুধু ব্যথায় ছটফট করছে। চোখ দিয়ে এক ধারে অঝরে পানি গড়াচ্ছে। 30 মিনিট লেটার। অত্যাচার শেষ করে জিদ্দাত মুখ সরিয়ে নিয়ে এসে রানীর পানি পরিহিত শরীরের দিকে চোখ খাদে নিয়ে ঠোঁট কামড়ে পর্যবেক্ষণ করতে থাকে। রানী হেসকি তুলেই যাচ্ছে, যার কারণে বক্ষস্থল বারবার ওঠানামা করছে। জাবরার লক্ষ্য করে শয়তানি হেসে আচমকা রানীকে ছেড়ে দুপা পিছিয়ে এসে গায়ের পরিহিত কালো শার্ট কাঁধ থেকে নামিয়ে কোনোই পর্যন্ত এনে ঠেকায়। এতে ফুলে থাকা বাহুতে শত শত ট্যাটু দৃশ্যমান হয়। সো রানীর দিকে ঘাড় বাঁকিয়ে তাকিয়ে আস্তে করে বলে, দরজাটা বন্ধ করুন বিবেচন। মাথা নিচু করে থরথর করে কাঁপছে, সাথে হেসকি তুলছে। জিদ্দাতের কথা শুনে এক পা সামনে রাখার শক্তি যেন হারিয়ে ফেলেছে। দরজা বন্ধ করবে কিভাবে? মাথা নিচু করে রাখা অবস্থায় কানে ভেসে আসে, এটা একটু কম ধারালো মনে হচ্ছে বিবে। মাথা নিচু করা অবস্থায় চোখ বড় বড় করে নেয় সে। ধারালো মানে? ভয়ে ভয়ে মাথা তুলে তাকাতে ঢোক গিলে জিদ্দাতের হাতে একদম ছোট খুব ধারালো ছুরি, যেটাকে বাঁকা হেসে এপিট ওপিট দেখতে দেখতে তাকে বলেছে কথাটা। রানী এক প্রকার দৌড়ে গিয়ে দরজা বন্ধ করে দেয়। বুক কেমন ধড়ফড় করছে। জাবরার কতটা ডেঞ্জারাস সেটা তো প্রতিনিয়ত প্রমাণ পাচ্ছে। ভয়ে ভয়ে সামনে ফিরতে টেক অফ ইউর ক্লোথস। ড্রেস খুলবো মানে? কম্পিত কণ্ঠে তা উচ্চারণ করে রানী। জিদ্দাত বাঁকা হেসে ছুরিটা নাড়িয়ে ছাড়িয়ে সেটার দিকে দৃষ্টি তাক করে হালকা শক্ত কণ্ঠে কিছুটা দাঁত চেপে বলে ওঠে, যেটা বলছি সেটা বলার সাথে সাথে করুন। I don't think I need to say that a second time. জানেনই তো, ধৈর্য বলতে কিছু নেই। ধৈর্যের পরীক্ষা নেবেন না। যে কোনো মুহূর্তে এটা আপনার শরীরে যে কোনো জায়গায় অবস্থান করতে পারে। মাফিয়াটার এহেন কথা শুনে রানী ঘাবড়ে যায়। হাঁটু কাঁপতে শুরু করে। কিন্তু এটা কি করে করবে সে? ভাবতেই লজ্জায় মাথা কাটা যাচ্ছে। ভয় চারিপাশে জাপটে ধরছে। চুপচাপ মাথা নত করে দাঁড়িয়ে কাঁপছে। জিদ্দাত ছুরিটা উদয় করে ঠিক রানীর মুখের সামনে। সে ভয়ে মুখ কিছুটা পিছিয়ে নিয়ে কান্না কণ্ঠে বলে, প্লিজ এটা দূরে সরান। তৎক্ষণাৎ রেগে সমস্ত শক্তি দিয়ে দেওয়ালে ছুরিটা বসিয়ে দেয়। এতটাই ধারালো ছিল যে শক্তপোক্ত ইট পাথরের দেয়ালে একদম গেঁথে গিয়েছে। সে চোয়াল শক্ত করে অগ্নিদৃষ্টি নিয়ে রানীর সামনে ফিরে। মুখে ফুটে উঠেছে ভয়ঙ্কর লাল আভা। রাগ তার পুরো শরীরে স্পষ্ট। দাঁত পিষতে পিষতে হাত মুঠো বন্দি করে নিয়ে শুধায়, সেকেন্ড মিনিং শুধু আপনার সাথে ইউজ করি। আপনার স্থানে অন্য কেউ হলে জানে মেরে দিতাম। জাস্ট 2 মিনিটসের মধ্যে যেন অর্ধনগ্ন দেখতে পাই। তা না হলে এর পরিণাম হবে খুবই ভয়ঙ্কর। এমনিতেই দেওয়ালে ছুরি বসিয়ে দেওয়ায় রানীর প্রাণ যায় যায় অবস্থা।
তার সাথে এহেন কথা শুনে ভয়ে কলিজা সহ হৃৎপিণ্ড লাফিয়ে উঠেছে। এই মুহূর্তে জাবরারের কথা অনুযায়ী সবকিছু না করলে তাণ্ডব শুরু করে দিবে। কাপা কাপা দুহাত জামা উপরে রাখলো। ডাগর টানা অদ্ভুত নীল নয়ন খিচিয়ে বন্ধ করে আস্তে আস্তে জামা উপরে উঠাচ্ছে। লজ্জায় যেন মাটির নিচে চলে যেতে ইচ্ছে করছে, শরীর কাঁপছে। জামাটা কিছুটা উপরে উঠিয়ে নিয়েছে, এবার যেন হাত চলছে না, আর উপর দিকে নিতেই পারছে না। চোখ শুধু বন্ধ অবস্থায় জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। এতে করে দৃশ্যমান ফর্সা পেট বারবার উঠানামা করছে। জিদ্দাত লিপ কামড়ে চোখ খাদে নিয়ে পর্যবেক্ষণ করলো সে দৃশ্য। কালকে রাতের করা অত্যাচারের দাগ পেটের অধিকাংশ জায়গায় স্পষ্ট। কেমন রক্ত জমাট হয়ে কালচে বর্ণ ধারণ করেছে। এক পা করে রানীর কাছে এগিয়ে আসে এবং 2 সেকেন্ডের মধ্যে কোমরে হ্যাঁচকা টান মেরে উন্মুক্ত পেটের সাথে নিজের সাথে চেপে ধরে। আচমকা টানে ঘটনাটা এত তাড়াতাড়ি হয়েছে যে রানী প্রথমে বুঝে উঠতে পারে না। জিদ্দাতের ঠান্ডা শরীর নিজের মাঝে অনুভব করতে সারা শরীরে লোম কেমন কাঁটার মতো সোজা হয়ে দাঁড়িয়ে যায়। জিদ্দাত গতিশীল গলায় মুখ ডুবিয়েছে বহু আগে। একের পর এক কণা কণা উষ্ণ অধরের স্পর্শ দিতে থাকে, সাথে শ্বাস নিতে নিতে বিবির সুগন্ধি শুষে নিচ্ছে। এটা তো অ্যালকোহলের থেকেও মারাত্মক আসক্তি, যা প্রতিনিয়ত চুম্বকের ন্যায় কাছে টানে। সে অবস্থায় পেছনের দিকে ঠেলে নিল রানীকে। এক পর্যায়ে পিঠ গিয়ে ঠেকল দেওয়ালে। সে এখানেই ক্ষান্ত নেই, ঠেলে যেন দেয়ালের ভেতরে প্রবেশ করিয়ে দেবে। রানী এখনো থরথর করে কাঁপছে। হালকা করে দাঁত চামড়া বসাতে অনেকটা জোরে কামড় বসানোর জন্য মৃদু চিৎকার দিয়ে তা মুখ দিয়ে উচ্চারণ করতে জিদ্দাত আরও উন্মাদনায় ভাসল। সে কোলে নিয়ে দেওয়ালে চেপে ধরে। রানী শুধু হাঁসফাঁস করতে ব্যস্ত। সময় পার হলো তার গতি সীমা বুঝিয়ে। সে সিংহের ন্যায় আক্রমণ করেছে। ভেতরে থাকা কিছু ক্রোধ উপরে ফেলছে বিবির উপর। তার রাগ তাকে তীব্র গোস্বা বাড়িয়ে দানবে পরিণত করেছে। হ্যাঁ, বিচরণ করছে তার শক্ত হাত নানান জায়গায়, যেটা এক প্রকার সাজা বললেই চলে। রানী ব্যথায় কুঁকড়ে উঠছে বারংবার। লোহার থেকেও শক্ত রক্ত জমিয়ে দিচ্ছে চামড়ায়। সে রাগ দেখিয়ে নিচে নামতে চাইল। কাঁধ থেকে হাত নামিয়ে শক্তপোক্ত বক্ষের ভাঁজে রেখে ক্রোধিত হয়ে ধাক্কা দিল। দানবের মতো শরীরটা কি এক চুল পরিমাণও নড়াতে সক্ষম হবে সে? বরাবরই ব্যর্থতার তালিকায় নাম লিখতে হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। এক বিন্দু পরিমাণও নাড়াতে সক্ষম হয়নি সে। টাইম স্কিপ। ছেড়ে দিন। কাপা গলায় বলতে জাবরার উত্তরে শান্ত স্বরে বলে, প্রতিবার একই কথা, জানোনি তো? আগুনকে জল না করা অবধি চিল্লিয়ে মরে গেলেও ছাড় নেই, শুধু শুধু এনার্জি নষ্ট। মাগরিবের আজানের কিছুক্ষণ আগে নিজের জ্বালা মিটিয়ে রুম থেকে বের হয়ে গেছে। রানী কাত হয়ে বালিশে মুখ গুজিয়ে ফুপিয়ে যাচ্ছে। তার শরীরের অসহ্য যন্ত্রণা হচ্ছে। কিছুক্ষণের মধ্যে মাগরিবের আজানও দিয়ে দিয়েছে। এই বাড়ি থেকে অনেকটা দূরে মসজিদ অবস্থিত, তাই কিছুটা অল্প শোনা যায়। পেট চেপে ধরে উঠে বসে কোনো রকম পোশাক পরিধান করে বেড থেকে নেমে যায়। জিশনের কথা মাথায় ঘুরপাক খাচ্ছে বারবার। খুঁড়িয়ে খুঁড়িয়ে দরজার কাছে এসে চাপানো দরজা হালকা করে ফাঁকা করে বাইরের দিকে মাথাটা আড়াআড়িভাবে নিয়ে উকি মেরে দেখে কেউ নেই। তাই রুম থেকে বের হয়ে জিশনের কক্ষের দিকে যেতে নিলে দরজার সামনে দুজন গার্ডকে দেখে হকচকিয়ে যায়। সামনে আর এগোতে পারে না। গার্ডগুলো দুজন দুদিকে পায়চারি করছে। একজন গার্ড গান হাতে নিয়ে এই দিকে এগিয়ে আসতে নিলে রানী তাড়াতাড়ি করে পিলারের পেছনে লুকিয়ে পড়ে, যেন তাকে না দেখতে পায় জিদ্দাত। জানলে সর্বনাশ হয়ে যাবে, প্রাণে মেরে দেবে একদম। লোকটার সাথে বিশ্বাস নেই ভাবলেও বুক কেমন করে কেঁপে ওঠে। ভয়ে ভয়ে দুহাত পিলারে রেখে সামান্য মাথাটা বের করে দেখার চেষ্টা চালায়। গার্ডগুলো কি করছে? দুজন ঘুরে ফিরে একই জায়গায় আছে। এখান থেকে বের হলে তাকে দেখে ফেলবে। কি করে যাবে জিশানের রুমে? এখন কি অবস্থা জিশানের ভাবতে চোখে পানি জমে আসে এবং হঠাৎ করেই তার নজরে আসে জিশানের দরজায় ঝুলতে থাকা মস্ত বড় তালার দিকে। বেশ চমকায়, মুহূর্তে বুক লাফিয়ে ওঠে।
ভয় হচ্ছে, তার ভীষণ ভয় হচ্ছে। জিশান ঠিক আছে তো? মাথায় হানা দিতে চোখ থেকে টপ টপ করে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। ঠিক সেই সময় এদিকে কারো আসার পায়ের শব্দ শুনতে পায়। তবে গার্ডগুলো নিজেদের জায়গায় আছে। তাহলে এদিকে কে আসছে? মাফিয়াটা আসছে না তো? তৎক্ষণাৎ গার্ডের চোখ ফাঁকি দিয়ে ভয়ে পিলারের পিছন থেকে বের হয়ে রুমের দিকে দৌড় দেয়। দরজার সামনে সে আচমকা নিচে পড়ে যায়, সাথে বেশ ব্যথাও পায়। তবে তোয়াক্কা না করে রুমে এসে ভেতর থেকে দরজা লক করে হাঁপাতে শুরু করে। কিছুক্ষণ নিজেকে সামলে নিয়ে রুমে চোখ ঘুরাতে নজরে পড়ে রুমের পূর্ব দিকে, সে অদ্ভুত দরজাটার দিকে। আজও তার ভীষণ কৌতূহল জাগে মনে। কি আছে ওই রুমের ভেতর? আর ওই দিন অদ্ভুত জায়গাটা কিসের ছিল? তার তো মনে হয়েছিল কেউ তৃপ্তি সহকারে তরল কিছু একটা পানাহার করছে। গা কেমন ছমছম করে উঠল। কৌতূহলতা এখন তার মাথার মগজে গিয়ে শিরশির করে ঘুরছে। নিজেকে দমিয়ে না রাখতে পেরে দরজার দিকে এক পা করে এগোতে শুরু করলো। পা যেন চলছেই না। এতটা ভয় কাজ করার পরেও এই নারী দমে নেই। একদম দরজার মুখোমুখি এসে দাঁড়ালো। কপালে তার চিকন চিকন ঘাম জমেছে। এক হাতের উল্টো পিঠে মুছে নিজেকে প্রস্তুত করলো ফাঁকা ঢোক গিলে। কাঁপা কাঁপা হাত উদয় করলো দরজার দিকে। আজও তা হালকা করে ধাক্কা দিতেই প্রথম দরজাটা খুলে গেল। কিন্তু রানী ভয়ে চোখ বন্ধ করে নেয়। কিছু সময়ের মধ্যে ধীরে ধীরে আঁখি জোড়া মেলতে আতকে জামা খামছে ধরে। তবে আজ আর সে দিনের মতো নিখুঁত নকশার সিংহের চোখ দুটো রেড নেই, সবুজ হয়ে জ্বলজ্বল করছে। ভেতর থেকে কোনো অদ্ভুত আওয়াজ আসছে না। ভয়কে সাইডে রেখে সাহস করে দরজার দিকে হাত বাড়িয়ে দেয়। ভয়ে হাত ফিরিয়ে নিয়ে আসতে চাইছে। কৌতূহলে ক্রমে হাত সামনের দিকে নিয়ে যাচ্ছে। শরীর কাঁপছে, হাত কাঁপছে, অন্তর কাঁপছে, পা কাঁপছে। তবুও হাত গুটিয়ে নিয়ে আসছে না। অবশেষে দরজায় হাত রাখতে সক্ষম হয়। তবে তা বেশিক্ষণ দীর্ঘস্থায়ী হয় না। পুরো শরীরে কারেন্টের ঝটকা খেয়ে ছিটকে রুমের মাঝখানে পড়ে। হাতের আঙুলগুলো যেন শক লেগে জ্বলসে গেছে। শ্বাসরুদ্ধ হলো মেয়েটার। প্রথমে বুঝতে না পারলেও কিছুক্ষণ অতিবাহিত হলে টের পেল। অপর হাত দ্বারা ঝটকা খাওয়া হাত চেপে ধরল। ঠোঁট চেপে ধরে সে মুহূর্তে ফুপিয়ে উঠল। হাত টনটন করে ছিঁড়ে যাচ্ছে। পুরোটা হাত অবশ হয়ে আসছে। এসবের মাঝে রুমের লাইট অন অফ হতে শুরু করে। পুরো রুমে যেন ঝড়ের মতো এলোমেলো বাতাস বইতে শুরু করেছে। হাত চেপে ধরে রুমের এদিক ওদিক চোখ বুলাচ্ছে। ভয়ে কলিজা কাঁপছে। এটা ঠিকই উপলব্ধি করতে পারছে এই মুহূর্তে সে মস্ত বড় ভুল করে বসেছে। এর মাসুল তাকে দিতেই হবে। কিছুক্ষণের মধ্যে লাইট অন অফ হওয়া বন্ধ হয়ে ঘুটঘুটে অন্ধকারে পুরো রুম ছেয়ে যায়। রানী গুটিসুটি মেরে বসে। কি হচ্ছে এখানে? তার কেন যেন কল্পনা মনে হচ্ছে। জড়সড় হয়ে থাকার মাঝে হঠাৎ রানীর সামনে কাচের কিছু একটা পড়ে ভেঙে যাওয়ার আওয়াজ হয়। এর কিছুক্ষণ পর আচমকা রানীর উপর কাচের টপ পড়ে শরীরের মাংসের অধিকাংশ জায়গায় টুকরো টুকরো কাচ গেঁথে যায়। রানী মা বলে চিৎকার দিয়ে ওঠে। তার চিৎকারের আওয়াজ হতে পুরো রুমে আলো জ্বলে ওঠে। এলোমেলো বাতাস বওয়া বন্ধ হয়ে যায়। এখন সব আগের মতো নর্মালে পরিণত হয়। রানী চোখ বন্ধ করে কাঁদছে। কাঁদতে থাকার মাঝে সব নিরিবিলি এবং স্বাভাবিক মনে হতে আঁখি জোড়ার ভেজা পাপড়ি টিপ টিপ করে মেলে। সাথে সাথে সে যেন আকাশ থেকে পড়ে যাবার মতো অবস্থা। দরজা দুটো বন্ধ এবং সামনে কোনো ভাঙা কাচের টুকরো পড়ে নেই। একদম আগের মতোই আছে। রুমের আশপাশটা পরিপাটি এলোমেলো। বাতাসে তো এতক্ষণ সব লণ্ডভণ্ড হয়ে যাওয়ার কথা, কিন্তু সব স্বাভাবিক আছে কি করে? রানীর কান্না বন্ধ হয়ে গেছে। এখানে ঘটে যাওয়া অস্বাভাবিক অদ্ভুত কাণ্ড কারখানা দেখে রীতিমতো কাঁপছে। দাঁতে দাঁত বাড়ি খাচ্ছে। সামনের দিক থেকে দৃষ্টি সরিয়ে আস্তে আস্তে নিজের দিকে তাকাতে চোখ বেরিয়ে আসার উপক্রম। দুহাত মেলে কিছুটা চোখ বড় বড় করে বসা অবস্থায় পিছিয়ে আসে। অবাক হয়ে নিজের শরীরের প্রতিটা জায়গা খুঁটিয়ে খুঁটিয়ে দেখে। কই, তার শরীরে তো কোনো কাচের টুকরো গেঁথে নেই। একটু আগে যে তার সাথে এইসব ঘটে গেল, তাহলে কি সেসব মনের ভুল?
সে মাথা নাড়াতে নাড়াতে বিড়বিড় করে উঠল, না, এটা কি করে হতে পারে? আমার স্পষ্ট মনে আছে আমি ইলেকট্রিক শর্ট খেয়েছি এবং তা অনুভব করতে পেরেছি। গায়ে কাজ গেঁথেছে, সেটাও খুব ব্যথা পেয়েছি। কি হচ্ছে আমার সাথে?